পৃথিবীর সবচেয়ে উত্তরের দেশগুলির একটি হলো সুইডেন। দেশের আবহাওয়া অনেকটাই শীতল, যা আপনাকে কিছুটা কষ্ট দিতে পারে। আর এখানে হয়তো আপনার ধর্মমতের মানুষ কম, যা কখনো কখনো আপনার ধর্মীয় তৃপ্তি কমিয়ে দিতে পারে। এছাড়া এখানকার এমন কিছু হয়তো আপনি পাবেন না যা মোটা দাগে খারাপ লাগতে পারে। অত্যন্ত নম্র ও ভদ্র মানুষের এই দেশটির সাথে মাথামোটা শাসকের দেশ উত্তর কোরিয়া 1974 সালে যে ঘটনার জন্ম দিয়েছে তা বেশ অবাক করার মতো, পাশাপাশি হাস্যকরও বটে। চলুন এই পর্বে সুইডেন সম্পর্কে জেনে আসি। সুইডেন বেশ আধুনিক দেশ। দেশটিতে নগদ টাকা প্রায় অচল। এখানে ক্যাশ বা নগদ টাকার ব্যবহার বেশ কঠিন। অনেক দোকান, বাস এবং রেস্তোরাঁ আছে যেখানে নো ক্যাশ সাইনবোর্ড ঝোলানো থাকে। এমনকি এখানে পাবলিক টয়লেটেও কার্ড ব্যবহার করতে হয়। যদিও পৃথিবীতে যে পরিমাণ সম্পদ টাকা হিসেবে আছে তার বড়জোর 8% নোট বা কয়েন আকারে রয়েছে, আর বাকি 92% টাকায় রয়েছে ডিজিটাল বা ইলেকট্রনিক ফর্মে, যেগুলোকে আপনি কখনো ধরতে বা ছুঁতে পারবেন না। সুইডেনের মোট ভূমির প্রায় 68.7% বনভূমি, অর্থাৎ এই দেশটিতে দুইটি বাংলাদেশের সমান এলাকা জুড়ে বন রয়েছে। আপনি যদি এই দেশটির দক্ষিণ থেকে উত্তর দিকে ড্রাইভ করেন তবে আপনার কাছে মনে হতে পারে আপনি যেন একটি অন্তহীন জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছেন। এই দেশটি ইউরোপের সবচেয়ে বড় বনভূমির দেশগুলির মধ্যে একটি। যদি রাশিয়াকে ইউরোপের দেশ মনে করেন তবে এর আগে শুধুমাত্র রাশিয়া রয়েছে যে দেশে বনভূমির পরিমাণ বেশি। যাই হোক, সুইডেনের কাঠশিল্প, কাগজ শিল্প এবং পরিবেশ নীতি সবই এই বনকে ঘিরে। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বন ব্যবস্থাপনা অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত। যে কোনো গাছ কাটার পরে পুনরায় তা রোপণ করা বাধ্যতামূলক। সুইডেনের সংবিধান অনুযায়ী প্রকৃতির ওপর সবার অধিকার আছে। কেউ আপনাকে প্রকৃতিতে ঘোরাঘুরি করতে বাধা দিতে পারবে না। আপনি অন্যের ব্যক্তিগত বনের ভেতর দিয়ে হাঁটতে পারবেন, তাঁবু খাটাতে পারবেন, এমনকি বেরি বা মাশরুম তুলতেও পারবেন, তবে কোনো কিছু নষ্ট করার অধিকার আপনার নেই। সুইডেনের ফুলুজ্জালের জাতীয় উদ্যানে ওল্ড জিকো নামে একটি গাছ আছে যার শিকড় প্রায় 9568 বছরের পুরনো। এটি এই পৃথিবীর অন্যতম প্রাচীন জীবিত গাছ। সুইডেনের আনুষ্ঠানিক নাম হল সুইডেন রাজ্য, কিংডম অফ সুইডেন। এটি স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে অবস্থিত একটি নর্ডিক দেশ। সুইডেন আয়তন এবং জনসংখ্যা উভয় দিক দিয়েই নর্ডিক দেশগুলির ভিতরে বৃহত্তম এবং সম্পূর্ণ ইউরোপের মধ্যে পঞ্চম বৃহত্তম দেশ। দেশের ক্ষেত্রফল 4,50,295 বর্গ কিলোমিটার, যা 3টি বাংলাদেশের সমান। অথচ এই দেশটির জনসংখ্যা মাত্র 1,05,88,230 জন। এই হিসাবে দেশটির প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 24 জনের মতো মানুষ বসবাস করে। তবে এই দেশটির জনসংখ্যা এর পাশের দুইটি দেশ নরওয়ে এবং ফিনল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় সমান, অর্থাৎ এর পাশের দুইটি দেশের জনসংখ্যা আরও কম। যাই হোক, সুইডেনের মোট স্থলসীমার দৈর্ঘ্য 2211 কিলোমিটার, যার ভেতরে ফিনল্যান্ডের সাথে 545 কিলোমিটার এবং নরওয়ের সাথে 1166 কিলোমিটার। এই দেশের উপকূল রেখার দৈর্ঘ্য 3218 কিলোমিটার। সুইডেনের পূর্বে পুরোটা জুড়ে রয়েছে বাল্টিক সাগর এবং বোথনিয়া উপসাগর। স্টকহোম হল সুইডেনের রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর। এটি দেশটির সংস্কৃতি, মিডিয়া, রাজনৈতিক এবং অর্থনৈতিক কেন্দ্র। স্টকহোম অঞ্চলটি দেশের জিডিপির 1/3 বেশি আয় করে থাকে এবং এটি মাথাপিছু জিডিপির দিক থেকে ইউরোপের শীর্ষ 10টি অঞ্চলের মধ্যে একটি। 14টি দ্বীপের উপরে দাঁড়িয়ে থাকা এই শহরটিকে অনেকেই উত্তরের ভেনিস বলে ডাকে, কারণ এই শহরটির চারিদিকে জল আর সেতুর মনোরম বিন্যাস দেখে ভেনিসের মতোই লাগে। এখানেই সুইডেনের রাজপ্রাসাদ, পার্লামেন্ট ভবন, নোবেল মিউজিয়াম সহ অনেক ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে। তবে স্টকহোমে জীবন তুলনামূলকভাবে খুবই ব্যয়বহুল। ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে এটি প্রায়শই শীর্ষে থাকে। মূলত বাসা ভাড়া, খাবার, পরিবহন ও সেবা খাতে খরচ অত্যন্ত বেশি হওয়ার কারণে এখানকার জীবন বেশ ব্যয়বহুল হয়ে পড়ে। শহরটিতে একটি ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া করতেও বেশ অনেক খরচ পড়ে যায়। আপনি যদি এখানকার রেস্তোরাঁ বা ক্যাফেগুলোতে খেতে যান তবে অন্যান্য ইউরোপের দেশের তুলনায় বেশি টাকা গুনতে হবে। তবে ভালো দিক হলো সুইডেনে বেতনও তুলনামূলকভাবে অনেকটাই বেশি। সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জনসেবার মান এখানে অত্যন্ত উন্নত। সুইডেনের নাগরিকদের সুইডিশ বলা হয়। এখানকার সরকারি ভাষাও সুইডিশ। তবে নাগরিক সুইডিশ এবং ভাষা সুইডিশ এই দুইটি বানানের ভিন্নতা রয়েছে। সুইডিশ ভাষা দেখতে এমন, যা শুনতে এমন। Vi är människor av en och samma värld. এর অর্থ হলো আমরা এক পৃথিবীর মানুষ। সুইডেন একটি ছোট দেশ হলেও বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তিতে তার অবদান অসাধারণ। এখান থেকে উদ্ভূত অনেক উদ্ভাবন আমাদের দৈনন্দিন জীবনকে সহজতর এবং নিরাপদ করেছে। যেমন ডায়নামাইট, এটি বিস্ফোরক পদার্থ যা নির্মাণ এবং খনিজ কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
সেলসিয়াস তাপমাত্রার স্কেল। এটি তাপমাত্রা পরিমাপের আধুনিক পদ্ধতি যা অত্যন্ত বেশি ব্যবহৃত হয়। আমরা দৈনন্দিন কাজে তাপমাত্রা উল্লেখ করতে যত প্রকার স্কেল বা একক ব্যবহার করে থাকি তার ভেতরে সবচেয়ে বেশি ব্যবহার করি ডিগ্রি সেলসিয়াসকে। অ্যাডজাস্টেবল রেঞ্জ। এটি যে কোনো সাইজের বোল্ট বা নাট খোলার জন্য বহুমুখী হাতিয়ার। আমরা অনেকেই এই টুলটিকে কখনো না কখনো ব্যবহার করেছি। বল বিয়ারিং। ম্যানুফ্যাকচারিং এবং অটোমেশন সহ পৃথিবীর বিভিন্ন কাজে এই বল বিয়ারিং ব্যবহার করা হয়, যা এই সুইডেন থেকে আবিষ্কৃত হয়েছিল। 3 পয়েন্ট সিট বেল্ট। যানবাহনে যাত্রা করার সময় যে 3 পয়েন্ট সিট বেল্ট আমরা দেখতে পাই সেটিও এই দেশ থেকে আবিষ্কৃত হয়েছে। পেসমেকার। হৃৎপিণ্ডের ছন্দ নিয়ন্ত্রণকারী ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে সৃষ্টিকর্তা লক্ষ লক্ষ মানুষকে বাঁচিয়ে রেখেছেন। জিপার। পোশাক এবং ব্যাগের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। দেশটির মানুষ ধর্মীয়ভাবে মোটামুটি চার্চ অব সুইডেন বা লুথেরান খ্রিস্টান 52%, অন্যান্য খ্রিস্টান 5%, ইসলাম 8%, নাস্তিক 34% এবং অন্যান্য বিশ্বাসে বিশ্বাসী 1% মানুষ রয়েছে। সুইডেন বিশ্বের অন্যতম ধর্ম নিরপেক্ষ দেশ। যদিও 52% মানুষ চার্চের সদস্য, কিন্তু সমীক্ষায় দেখা গিয়েছে সুইডেনের মাত্র 18 থেকে 20% মানুষ বলেন যে তাদের জীবনে ধর্ম গুরুত্বপূর্ণ। বাকিরা কেবল ঐতিহ্য রক্ষার্থে বা সৎকার কার্যের সুবিধার জন্য চার্চের সদস্যপদ রেখেছেন। যদি সৃষ্টিকর্তাতে বিশ্বাসের উপর ভিত্তি করে এই শতাংশ করা হয় তবে সুইডেনের প্রায় 70 থেকে 80% মানুষই নাস্তিক বা অজ্ঞেয়বাদী হিসেবে গণ্য হবেন। এই দেশটি একটি সাংবিধানিক রাজতন্ত্র। রাজা কার্ল ষোড়শ গুস্তাফ হলেন রাষ্ট্রপ্রধান, তবে বহুদিন ধরে রাজার ক্ষমতা কেবল আনুষ্ঠানিক কাজকর্মের ভেতরেই সীমাবদ্ধ। এই দেশটির সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। সুইডেনের অর্থনীতি বিশ্বের ভেতরে সফল এবং স্থিতিশীল। এটি একটি ধনী অর্থনীতির দেশ। এখানকার মানুষের আয় বেশ উচ্চ। এই দেশটিতে বেকারত্বের হার একেবারেই কম। সুইডেনের পার ক্যাপিটা নমিনাল জিডিপি 62,036 মার্কিন ডলার, যা 14তম, অর্থাৎ এই ক্যাটাগরিতে দেশটি পৃথিবীর ভেতরে 14তম ধনী দেশ। এই আয় বাংলাদেশের মানুষের তুলনায় প্রায় 23 গুণ বেশি। তবে এই দেশটিতে ট্যাক্সের পরিমাণ অনেক বেশি। এখানে ব্যক্তিগত আয়কর 52% মতো হয়। সুইডেনের মুদ্রা হল সুইডিশ ক্রোনা। 1 সুইডিশ ক্রোনা সমান 12.82 বাংলাদেশি টাকা। সুইডিশ জনগণ বর্জ্য পুনর্ব্যবহার করতে বেশ পারদর্শী। দেশের রিসাইক্লিং ব্যবস্থা এতটাই উন্নত যে দেশের সব আবর্জনা প্রক্রিয়াজাত করার পর তাদের প্ল্যান্টগুলো চালানোর জন্য আবর্জনা সংকট দেখা দেয়। ফলে তারা নরওয়ে এবং যুক্তরাজ্য থেকে আবর্জনা আমদানি করে। 50% বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য বা কম্পোস্ট করা হয় এবং বাকি 49% বর্জ্যকে জ্বালানি হিসেবে পুড়িয়ে ফেলা হয়। মাত্র 1% বর্জ্য ল্যান্ডফিলে জমা হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে যে দেশটিতে, সেটি হলো এই সুইডেন। এখানে প্রায় 2,67,570টি দ্বীপ রয়েছে। এর মধ্যে মাত্র 984টির মতো দ্বীপে মানুষের বসতি রয়েছে, আর বাকিগুলো জনমানবহীন। এইসব দ্বীপের বেশিরভাগই দেশের পূর্ব উপকূলে অবস্থিত, তবে কিছু কিছু দ্বীপ পশ্চিম উপকূলেও ছড়িয়ে রয়েছে। এর মধ্যে স্টকহোম দ্বীপপুঞ্জ সবচেয়ে বেশি জনপ্রিয়, যা প্রায় 30,000 ছোট বড় দ্বীপ ও শিলা নিয়ে গঠিত। দেশটি কতটা ভালো বা কতটা খারাপ তা আন্তর্জাতিক কিছু সূচক দেখে অনুমান করা যাক। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024 অনুযায়ী এই দেশটির অবস্থান 8ম, যেখানে দেশটির স্কোর হল 80, অর্থাৎ এই দেশটিতে দুর্নীতির মাত্রা অত্যন্ত কম। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ এই দেশটির র্যাঙ্ক 2, অর্থাৎ উদ্ভাবনী ক্ষমতার দিক থেকে সুইডেন অত্যন্ত উঁচু স্থানে অবস্থান করছে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ এই দেশটির র্যাঙ্ক 35, অর্থাৎ এই দেশটিতে শান্তির পরিমাণ অত্যন্ত বেশি না হলেও অনেকটাই বেশি। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুযায়ী এই দেশটির র্যাঙ্ক 4, অর্থাৎ এই দেশটিতে বসবাসকারী জনগণের সন্তুষ্টি এবং সুখের পরিমাণ অত্যন্ত বেশি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025-এ এই দেশটির র্যাঙ্ক 5, অর্থাৎ এই দেশটির মানুষের জীবনমান অত্যন্ত উঁচু। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ সুইডেনের পাসপোর্টের র্যাঙ্ক 5। সুইডেনের পাসপোর্ট দিয়ে বিনা ভিসাতে 186টি দেশে ভ্রমণ করা যাবে। সুইডেনের সন্তান হলে কেবল মা নয়, বাবাকেও বাধ্যতামূলক অন্তত 90 দিনের ছুটি কাটাতে হয়। যদি বাবা এই ছুটি না নেন তবে সরকারের পক্ষ থেকে দেওয়া প্যারেন্টাল লিভের টাকা কেটে নেওয়া হয়। একটি শিশুর জন্মের পর বাবা মা মিলিয়ে মোট 480 দিনের বেতন সহ ছুটি পায়। পৃথিবীর খুব কম দেশেই এমনটি দেখা যায়। সুইডেনে আপনি চাইলেই আপনার প্রতিবেশী বা বসের বেতন কত তা আইনগতভাবে জেনে নিতে পারবেন। সবার আয় এবং ট্যাক্সের তথ্য এখানে পাবলিক রেকর্ডের অংশ। সুইডিশরা অযথা কথা বলে না এবং ব্যক্তিগত জায়গাকে অত্যন্ত সম্মান করে। এই বিষয়টি বেশ ভালো হলেও কখনো কখনো তা কিছুটা খারাপ হতে পারে। যেমন আপনি যদি দক্ষিণ এশিয়ার কোনো দেশ থেকে তাদের কাছে গিয়ে বন্ধুত্ব করতে চান, তবে তাদের এই রক্ষণশীল স্বভাবের কারণে বন্ধুত্ব সহজে করতে পারবেন না।
বাসে, দোকানে বা অপেক্ষমান লাইনে তারা অত্যন্ত কাছাকাছি দাঁড়ায় না। তারা একে অপরের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকে। সুইডিশরা লাইন ভাঙে না, বরং লাইন ভাঙাকে তারা মহা অপরাধ মনে করে। ড্রাইভাররা খুব নিয়ম মেনে গাড়ি চালায়। জেব্রা ক্রসিংয়ে পথচারী দেখলেই গাড়ি থেমে যায়। এই দেশটিতে ট্রাফিক দুর্ঘটনার হার বিশ্বের সবচেয়ে কম দেশগুলোর একটি। দেশটিতে মানুষ শান্ত স্বভাবের হওয়ার কারণে শহর খুবই নীরব থাকে। তবে সুইডেনের শহরে বাড়ি ভাড়া খুঁজে পাওয়া খুবই কঠিন। প্রায়শই স্টকহোমে একটি ফ্ল্যাট পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। বাড়ি ভাড়া পাওয়া কঠিন হওয়ার কারণে অনেকে শহরের বাইরে থাকতে বাধ্য হয়। এই দেশের বেশ কিছু বিখ্যাত পণ্য ও ব্র্যান্ড রয়েছে, যেমন আইকিয়া, বিশ্বের সবচেয়ে বড় ফার্নিচার ব্র্যান্ড; স্পটিফাই, বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং অ্যাপ। গানের জগৎকে বদলে দেওয়া এই কোম্পানিটি সুইডেনের স্টকহোমে প্রতিষ্ঠিত। আজ এর ব্যবহারকারী 713 মিলিয়নেরও বেশি। ভলভো, বিশ্ববিখ্যাত গাড়ির ব্র্যান্ড। এটি নিরাপদ গাড়ি নির্মাতা হিসাবে বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নামগুলির মধ্যে একটি। স্ক্যানিয়া, এটিও পৃথিবীর অন্যতম সেরা ট্রাক ও বাস নির্মাতা প্রতিষ্ঠান। বাংলাদেশেও প্রচুর পরিমাণে স্ক্যানিয়ার বাস দেখা যায়। কোইনিগসেগ, বিশ্বের দ্রুততম এবং দামি হাইপারকার তৈরির জন্য এই ব্র্যান্ডটি অত্যন্ত বিখ্যাত। ইরিকসন, টেলিকমিউনিকেশনের বিশ্ব নেতা। এটি বিশ্বের 5G প্রযুক্তির অন্যতম নির্মাতা। ইলেকট্রোলাক্স, এটি বিশ্ববিখ্যাত ইলেকট্রনিক্স প্রস্তুতকারী কোম্পানি। হ্যাসেলব্লাড, এটি বিশ্বের অন্যতম প্রিমিয়াম ক্যামেরা। নাসা তার অ্যাপোলো মিশনে এই হ্যাসেলব্লাডের ক্যামেরা ব্যবহার করেছিল। পেশাদাররা আজও এটি ব্যবহার করেন। H&M, পোশাকের জগতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্র্যান্ড। সস্তায় ফ্যাশনেবল পোশাকের জন্য এটি সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। ক্যান্ডি ক্রাশ, জনপ্রিয় গেমের নির্মাতা কিং কোম্পানিটি হল সুইডিশ। বিশ্বজুড়ে খেলা সবচেয়ে সফল মোবাইল গেমগুলির মধ্যে এই ক্যান্ডি ক্রাশ একটি। সুইডেনের রাস্তায় গাড়ি চালানোর সময় সবচেয়ে বড় ভয়ের কারণ অন্য গাড়ি নয়, বরং বিশাল আকৃতির হরিণ। প্রতি বছর হাজার হাজার গাড়ির দুর্ঘটনা ঘটে এই বিশাল প্রাণীর সাথে গাড়ির ধাক্কা লেগে। সুইডেনের রাজধানী স্টকহোম জুড়ে প্রায় 90% স্টেশনকে ক্যানভাসে রূপান্তরিত করা হয়েছে। স্টকহোম শহরের মেট্রো নেটওয়ার্ক জুড়ে রয়েছে প্রায় 110 কিলোমিটার দৈর্ঘ্যের ভাস্কর্য, প্রাকৃতিক শিলা, মোজাইক, চিত্রকর্ম ও লাইট ইনস্টলেশন। শহরের প্রায় 100টি মেট্রো স্টেশনের প্রায় প্রতিটিতেই রয়েছে ব্যতিক্রমধর্মী শিল্পকর্ম। এত সুন্দর ও ভদ্র দেশটির সাথে উত্তর কোরিয়া কি করেছিল তা জেনে নেওয়া যাক। 1970-এর দশকে উত্তর কোরিয়া বিশ্বকে দেখাতে চেয়েছিল যে তারা দ্রুত একটি আধুনিক শিল্প রাষ্ট্রে পরিণত হচ্ছে। এ সময় তারা পশ্চিমা প্রযুক্তি ও যন্ত্রপাতি আমদানির চেষ্টা করে এবং তারই ধারাবাহিকতায় সুইডেনের সঙ্গে বড় আকারের বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে। সুইডেন তখন পশ্চিমা দেশগুলির মধ্যে অন্যতম ছিল যারা উত্তর কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক দরজা খুলেছিল। এই সম্পর্কের অংশ হিসেবে উত্তর কোরিয়া 1000টি ভলভো 144 সেডান গাড়ি এবং কিছু শিল্প যন্ত্রপাতি অর্ডার করে, যার তখনকার মূল্য ছিল $73 মিলিয়ন। ভলভো এর ইতিহাস বিষয়ক ও সুইডিশ রপ্তানি দপ্তরের নথিতে দেখা যায় প্রথম চালানটি 1974 সালে উত্তর কোরিয়ায় পৌঁছায়, কিন্তু গাড়ি সরবরাহ হওয়ার পর এটি একটি বড় সমস্যা হয়ে ওঠে যখন উত্তর কোরিয়া এই গাড়িগুলোর মূল্য পরিশোধ করতে অস্বীকৃতি জানায়। সময়ের সঙ্গে সুদ জমতে জমতে মোট বকেয়ায় এখন প্রায় $330 মিলিয়ন দাঁড়িয়েছে। তবে গাড়ি নির্মাতা ভলভো কোম্পানি সরাসরি আর্থিক ক্ষতির মুখে পড়েনি, কারণ সুইডেনের রপ্তানি ঋণ গ্যারান্টি সংস্থা ইকেএন তাদের ক্ষতিপূরণ করেছিল। ফলে গাড়িগুলোর দাম সম্পূর্ণরূপে সুইডিশ সরকার ও গ্যারান্টি বোর্ডের উপরে বর্তায় এবং সেই থেকেই এই ঋণের দায় আজও উত্তর কোরিয়ার উপরে আনুষ্ঠানিকভাবে বিদ্যমান আছে। সুইডেন প্রতি বছর নিয়মিত 2 বার করে উত্তর কোরিয়াকে পেমেন্ট স্মারক পাঠায়, কিন্তু উত্তর কোরিয়া দশকের পর দশক ধরে কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি। আশ্চর্যের বিষয় হল পিয়ংইয়ংয়ের রাস্তায় এখনও কিছু পুরনো ভলভো 144 সেডান গাড়ি চালু অবস্থায় দেখা যায়, যা এই অসমাপ্ত বাণিজ্যিক ইতিহাসের জীবন্ত প্রমাণ। উত্তর কোরিয়া সুইডেন সম্পর্কের এই ঘটনা আজও আন্তর্জাতিক বাণিজ্যের ঝুঁকি, কূটনীতি ও আস্থার এক অন্যতম ব্যতিক্রমী উদাহরণ হিসেবে বিবেচিত হয়। সুইডেন এই পৃথিবীর উত্তর প্রান্তের একটি দেশ হওয়ার কারণে এর তাপমাত্রা অত্যন্ত ঠান্ডা। দেশের গরমকালের চেয়ে শীতকালের পরিমাণ বেশি। 1947 সালে সুইডেনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 38 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 1966 সালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -52.6 ডিগ্রি সেন্টিগ্রেড। সুইডেনের বেশিরভাগ অংশে প্রতি বছর গড়ে 500 থেকে 800 মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় অনেকটাই কম, কিছুটা মরুভূমির মতো শুষ্ক। তবে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে 1000 থেকে 1200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। এই দেশটির জিডিপিতে অবদান রাখে পরিষেবা 65.9%, শিল্প 22.6%, কৃষি 1.1% এবং বাকিটা অন্যান্য খাত।
এই দেশের কৃষি পণ্যের ভেতরে রয়েছে দুধ, গম, চিনিবিট, বার্লি, আলু, ওটস, রেপসিড, মুরগি, গরুর মাংস, শূকরের মাংস ইত্যাদি। সুইডেনের একটি ঐতিহ্যবাহী খাবার হল সুরিস্ট্রমিং। এটি মূলত ফার্মেন্টেড বা পচানো হেরিং মাছ। এর গন্ধ এতটাই তীব্র যে ঘরের ভেতরে এই ক্যান খোলা সামাজিকভাবে নিষিদ্ধ। অনেক এয়ারলাইন্সও এটি বিমানে বহন করা নিষিদ্ধ করেছে। সুইডেনের কাচায়ারভি গ্রামে বিশ্বের প্রথম আইস হোটেল অবস্থিত। প্রতি শীতে নদী থেকে বরফ তুলে এনে এটি নতুন করে বানানো হয় এবং বসন্তে এটি গলে গিয়ে নদীর পানির সাথে মিশে যায়। এই কারণে প্রতি বছর এর ডিজাইন আলাদা হয়। আলফ্রেড নোবেল হল সুইডেনের সবচেয়ে বিখ্যাত মানুষ। তিনি ডায়নামাইট আবিষ্কার করেছিলেন। মৃত্যুর আগে তিনি তার বিশাল সম্পত্তি দিয়ে নোবেল পুরস্কার চালু করে যান, যা আজ বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার। নোবেল শান্তি পুরস্কার ছাড়া বাকি 5টি পুরস্কার সুইডেনের রাজধানী স্টকহোম থেকে দেওয়া হয়। স্টকহোম কনসার্ট হল থেকে এই পুরস্কার বিতরণ করা হয়। শুধুমাত্র নোবেল শান্তি পুরস্কার নরওয়ের রাজধানী অস্লো থেকে দেওয়া হয়। আলফ্রেড নোবেল তার উইলে স্পষ্টভাবে বলে গিয়েছিলেন যে শান্তি পুরস্কারটি নরওয়ে থেকে দেওয়া হোক, তবে তিনি এর সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করে যাননি। ধারণা করা হয় তার জীবদ্দশাতে সুইডেন ও নরওয়ে একই ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। সে সময় নরওয়ের সংসদ শান্তি ও পররাষ্ট্র নীতির বিষয়ে সবচেয়ে বেশি নিরপেক্ষ ছিল, তাই হয়তো তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সুইডেনের রপ্তানি অংশীদার অর্থাৎ যে সকল দেশের কাছে সুইডেন তার জিনিসপত্র বিক্রি করে থাকে সেগুলো হল জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ডস ইত্যাদি। সুইডেনের আমদানি অংশীদার অর্থাৎ যে সকল দেশের কাছ থেকে সুইডেন নিজেই কেনাকাটা করে থাকে সেগুলো হল জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, চীন ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।